একবার কল্পনা করুন তো, স্পেস স্যুট ছাড়া সৌরজগতের প্রতিটি গ্রহে যদি মাত্র 5 সেকেন্ডের জন্য আমাদের ফেলে দেওয়া হয় তাহলে ঠিক কি ঘটবে? তবে হ্যাঁ, আমাদের এই এক্সপেরিমেন্টের কিন্তু কিছু কড়া নিয়ম আছে। কোনো অত্যাধুনিক স্পেস স্যুট চলবে না, পিঠে কোনো অক্সিজেনের ট্যাঙ্কও থাকবে না। শুধু বেসিক বায়োফিজিক্স আর থার্মোডাইনামিক্স কিভাবে কাজ করে সেটাই আমরা দেখব। সূর্য থেকে আমরা যত দূরে যাব, আমাদের এই নাজুক শরীরের সাথে ঠিক কি ঘটতে পারে, চলুন সৌরজগতের একেবারে ভেতর দিক থেকে সেই রোমাঞ্চকর যাত্রা শুরু করা যাক। শুরুতেই আমরা যাচ্ছি ইনার সোলার সিস্টেম বা সৌরজগতের ভেতরের অংশে। বুধ আর শুক্র, এই দুই গ্রহের পরিবেশকে এক কথায় বলা যায় আক্ষরিক অর্থেই জ্বলন্ত নরক। এখানকার প্রধান শত্রু হল চরম তাপীয় বিকিরণ আর পিষে ফেলার মতো বিশাল বায়ুমণ্ডলীয় চাপ। যেমন ধরুন বুধ গ্রহের কথা, এর কিন্তু আসলে কার্যকর কোনো বায়ুমণ্ডল নেই, পুরোটাই হার্ড ভ্যাকিউম। দিনের বেলায় এখানকার তাপমাত্রা থাকে 427 ডিগ্রি সেলসিয়াস বা 800 ডিগ্রি ফ্যারেনহাইট। মাত্র 5 সেকেন্ডেই থার্মাল রেডিয়েশনের কারণে ত্বকের কোষ একেবারে পুড়ে ছাই হয়ে যাবে আর চোখের পানি বা মুখের লালা মুহূর্তেই ফুটতে শুরু করবে। অন্যদিকে রাতের দিকের অবস্থা আবার সম্পূর্ণ উল্টো, সেখানে তাপমাত্রা -180 ডিগ্রি সেলসিয়াস। এই চরম ঠান্ডায় মুহূর্তেই ফ্রস্টবাইট বা টিস্যু জমে যাবে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা কি জানেন? এই 5 সেকেন্ড জুড়ে কিন্তু মানুষের জ্ঞান থাকবে, কারণ মস্তিষ্কের অক্সিজেন মজুদ শেষ হতে আরও একটু সময় লাগে। এরপর আসা যাক শুক্র গ্রহে। একে পৃথিবীর যমজ বলা হলেও এখানকার পৃষ্ঠভাগের অবস্থা কিন্তু রীতিমতো ভয়াবহ। এখানকার বায়ুমণ্ডলীয় চাপ 99 বার। বুঝতে একটু অসুবিধা হচ্ছে? আচ্ছা, ব্যাপারটা এভাবে ভাবা যাক। পৃথিবীতে সমুদ্রের প্রায় 1 কিলোমিটার গভীরে গেলে যে পরিমাণ প্রচণ্ড ও পেষণকারী চাপ অনুভূত হয়, শুক্র গ্রহের ভূপৃষ্ঠের চাপ ঠিক তারই সমান। এটা পৃথিবীর বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে প্রায় 90 গুণ বেশি। তার মানে দাঁড়াচ্ছে শুক্র গ্রহে টিকে থাকা একেবারে অসম্ভব। এখানকার গড় তাপমাত্রা 460 ডিগ্রি সেলসিয়াস, যা সিসা গলিয়ে ফেলার জন্য যথেষ্ট। এর তীব্র তাপ আর সমুদ্রের গভীরের মতো প্রচণ্ড চাপ একসাথে মিলে কি হবে? কোনো স্পেসস্যুট ছাড়া থাকলে চোখের পলকেই থোরাসিক কোলাপস বা পাঁজরের খাঁচা ভেঙে গুড়িয়ে যাবে। শরীরের টিস্যুগুলো আক্ষরিক অর্থেই সেদ্ধ হয়ে যাবে আর 2 সেকেন্ডের আগে মৃত্যু নিশ্চিত। 1981 সালে সোভিয়েত ইউনিয়নের পাঠানো ভেনেরা 13 প্রোবটি সেখানে মাত্র 127 মিনিট টিকতে পেরেছিল। মানুষের নরম শরীর তো সেখানে 2 সেকেন্ডও টিকবে না। শুক্র গ্রহের নরক থেকে বেরিয়ে এবার চলুন সৌরজগতের আরেকটু বাইরের দিকে, মানে মঙ্গলে যাওয়া যাক। বাইরে থেকে দেখলে এই লাল মরুভূমিকে বেশ শান্ত মনে হয়, তাই না? কিন্তু এই শান্ত রূপের আড়ালেই লুকিয়ে আছে মানবদেহের জন্য এক ভয়ঙ্কর মরণ ফাঁদ। মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলের 95% কার্বন ডাইঅক্সাইড দিয়ে তৈরি, আর এখানকার চাপ পৃথিবীর তুলনায় 160 গুণেরও কম। আর এই কম চাপের কারণেই চমৎকারভাবে চলে আসে আর্মস্ট্রং লিমিটের ধারণা। এটা হলো 6.25 কিলোপ্যাসকেল। ব্যাপারটা হলো, বায়ুমণ্ডলীয় চাপ এই সীমার নিচে নেমে গেলে মানুষের স্বাভাবিক শরীরের তাপমাত্রাতেই লালা, চোখের জল আর ফুসফুসের ভেতরে তরলগুলো টকবক করে ফুটতে শুরু করে, যাকে বিজ্ঞানের ভাষায় ইবোলিজম বলা হয়। মঙ্গলের চাপ এই লিমিটের চেয়ে অনেক নিচে, মাত্র 0.006 বার। তাই স্পেস স্যুট ছাড়া সেখানে গেলে মুহূর্তেই শরীরের উন্মুক্ত তরলগুলো ফুটতে শুরু করবে। তবে স্বস্তির বিষয় হলো, আমাদের সংবহনতন্ত্রের নিজস্ব পাম্পিংয়ের কারণে রক্তনালীর ভেতরের রক্ত কিন্তু ফুটবে না। এখন আমরা এমন একটা তথ্য জানব যা সত্যি অবাক করার মতো। ইতিহাস ঘাটলে দেখা যায় 1966 সালে নাসার একজন টেকনিশিয়ান জিম লেব্ল্যাঙ্ক দুর্ঘটনাবশত একটা ভ্যাকিউম চেম্বারে আটকে গিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, জ্ঞান হারানোর ঠিক আগে তিনি নিজের জিভের লালা ফুটতে অনুভব করেছিলেন। এসব ঘটনা থেকে বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন, মঙ্গলে যদি কেউ নিজের ফুসফুসকে ফেটে যাওয়ার হাত থেকে বাঁচাতে বাতাস বের করে দেয়, তবে সৌরজগতের অন্য যে কোনো প্রতিকূল গ্রহের চেয়ে মঙ্গলেই সবচেয়ে বেশি সময় বেঁচে থাকা সম্ভব। হ্যাঁ, দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করা গেলে মঙ্গলে এই 5 সেকেন্ডের এক্সপোজার থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসা বৈজ্ঞানিকভাবে সত্যিই সম্ভব। ঠিক আছে, এতক্ষণ তো আমরা পাথুরে গ্রহগুলোর শক্ত মাটিতে দাঁড়িয়েছিলাম, কিন্তু এবার সময় এসেছে একটা অভাবনীয় প্যাটার্ন ইন্টারাপ্টের। শক্ত মাটির মায়া ত্যাগ করে চলুন এবার লাফ দেওয়া যাক গ্যাস জায়ান্ট বা গ্যাসীয় দানবদের অন্তহীন, তলদেশবিহীন ভয়ঙ্কর সমুদ্রে। বৃহস্পতি আর শনি, এই 2 গ্রহে দাঁড়ানোর মতো কোনো শক্ত পৃষ্ঠভাগই নেই। এই গ্যাসীয় দানবদের রাজ্যে প্রবেশ করা মানেই হল নিশ্চিত মৃত্যু। বৃহস্পতির মেঘ ভেদ করে যখন কোনো মানবদেহ নিচের দিকে পড়তে থাকবে, তখন 2.5G গ্র্যাভিটি বা মহাকর্ষজ ত্বরণ প্রবল বেগে তাকে নিচের দিকে টানবে। চারপাশের তাপমাত্রা থাকবে -108 ডিগ্রি সেলসিয়াস, মানে মুহূর্তেই ভয়ঙ্কর ক্রায়োজেনিক ফ্রস্টবাইট। কিন্তু এর চেয়েও মারাত্মক হল রেডিয়েশন বা বিকিরণ। পৃথিবীর চেয়ে 20,000 গুণ শক্তিশালী বৃহস্পতির বিশাল চৌম্বক ক্ষেত্র থেকে নির্গত আয়োনাইজিং রেডিয়েশন আক্ষরিক অর্থেই মানুষের ডিএনএকে ছিন্ন ভিন্ন করে দেবে। প্রবল অভিকর্ষ, হাড় কাঁপানো ঠান্ডা আর প্রাণঘাতী রেডিয়েশন, সব মিলিয়ে চরম আতঙ্ক আর যন্ত্রণার মধ্য দিয়ে তৎক্ষণাৎ মৃত্যু অনিবার্য। তবে শনি গ্রহের চিত্রটা কিন্তু বৃহস্পতির চেয়ে বেশ আলাদা। বৃহস্পতিতে 5 সেকেন্ড অবস্থান করলে অতিরিক্ত রেডিয়েশনের কারণে ক্লিনিক্যাল রিসাসিটেশন বা পুনরুজ্জীবনের সম্ভাবনা একেবারে শূন্যের কোঠায় নেমে আসে। কিন্তু শনিতে রেডিয়েশনের প্রকোপ অতটা প্রাণঘাতী নয়। শনির মেঘ ভেদ করে নিচে পড়ার সময় কনভেকটিভ হিট লস বা পরিচলন প্রক্রিয়ায় শরীরের তাপ দ্রুত কমে -139 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে আর তীব্র ফ্রস্টবাইট হবে।
তবে আশ্চর্যের বিষয় হলো এই 5 সেকেন্ডে শনিতে জ্ঞান টিকে থাকা সম্ভব যদি মাঝাকাশ থেকে খুব দ্রুত উদ্ধার করে থার্মাল থেরাপি বা তাপ চিকিৎসার ব্যবস্থা করা যায়, তবে তাত্ত্বিকভাবে শনি গ্রহ থেকে বেঁচে ফেরা সম্ভব। এবার আমরা যাত্রা করব সৌরজগতের সবচেয়ে দূরবর্তী, অন্ধকার আর শীতলতম প্রান্তে, ইউরেনাস আর নেপচুন, এই আইস জায়ান্ট বা বরফ দানবদের রাজ্যে স্বাগতম। এই দুটি গ্রহ কোনো সতর্কতা ছাড়াই তাৎক্ষণিক ক্রায়োজেনিক আর মেকানিক্যাল ধ্বংসযজ্ঞ ডেকে আনে। ইউরেনাসের গড় তাপমাত্রা প্রায় -197°C। এই অকল্পনীয় ঠান্ডার কারণে মানবদেহে ডিপ ক্রায়োজেনেট কনভেকশন ঘটবে, মানে মাত্র 5 সেকেন্ডের মধ্যে শ্বাসতন্ত্র আর ত্বক পুরোপুরি জমে শক্ত বরফ হয়ে যাবে। রক্ত আর কোষের ভেতরের পানি জমে প্রসারিত হয়ে কোষগুলোকে ফাটিয়ে দেবে। 5 সেকেন্ড পর উদ্ধার করলেও আধুনিক চিকিৎসা বিজ্ঞানের পক্ষেও আর তাকে জীবিত করে তোলা সম্ভব হবে না। আর বাতাসের গতির কথা যদি বলি, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী বাতাসের গতিবেগ যেখানে ঘন্টায় 400 কিলোমিটার, ইউরেনাসে তা 900 কিলোমিটার। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হল নেপচুন, সেখানে বাতাসের গতি সুপারসনিক, ঘন্টায় 2100 কিলোমিটার পর্যন্ত। এই প্রচণ্ড গতির অ্যারোডাইনামিক শেয়ার বা বাতাসের ঘর্ষণ যে কি পরিমাণ ধ্বংসাত্মক হতে পারে তা কল্পনা করলেও গায়ে কাঁটা দেয়। নেপচুনের হাড় কাঁপানো খান্ডায় শরীর পুরোপুরি জমে যাওয়ার আগেই এই সুপারসনিক বাতাস আক্ষরিক অর্থেই একটা মানবদেহকে টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে ফেলবে। সুতরাং আমাদের এই পুরো মহাজাগতিক ভ্রমণের ক্লিনিক্যাল উপাত্তগুলো যদি একসাথে পর্যালোচনা করা হয়, তবে বেশ স্পষ্ট একটা চিত্র আমরা দেখতে পাব। একদিকে রয়েছে মঙ্গল এবং বুধের অন্ধকার দিক, যেখানে 5 সেকেন্ডে মারাত্মক ক্ষতি হলেও তা রিভার্সিবল বা নিরাময়যোগ্য, দ্রুত রেস্কিউ করা গেলে বেঁচে ফেরা সম্ভব। কিন্তু অন্যদিকে শুক্র, বৃহস্পতি, ইউরেনাস এবং নেপচুন, এখানে 5 সেকেন্ড মানেই একেবারে চূড়ান্ত ধ্বংস। শুক্রের চাপ, বৃহস্পতির রেডিয়েশন আর নেপচুনের সুপারসনিক বাতাস, এর কোনোটি থেকেই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে ফিরে আসার কোনো উপায় নেই। মহাকাশের এই ভয়ঙ্কর রূপ নিয়ে তো অনেক কথা হলো। চলুন এবার আমাদের চেনা জানা নিরাপদ আশ্রয় ফিরে আসি, আমাদের নীল স্বর্গ পৃথিবী। সৌরজগতের অন্য সব গ্রহে যেখানে সেকেন্ডের ভগ্নাংশেই মৃত্যু নিশ্চিত, সেখানে পৃথিবী একমাত্র জায়গা যেখানে তাৎক্ষণিক মৃত্যুর বদলে দীর্ঘমেয়াদী পুষ্টি বা পানির অভাবে মানুষের মৃত্যু হতে পারে। আমাদের এই বায়ুমণ্ডল 15°C গড় তাপমাত্রা, সবকিছুই আমাদের এই ভঙ্গুর শরীরটার জন্য একেবারে নিখুঁতভাবে তৈরি। তবে এখানে বেশ মজার একটা ব্যাপার আছে। পৃথিবীর মতো নিরাপদ গ্রহেও কিন্তু অদ্ভুত একটা ঝুঁকি লুকিয়ে আছে। পৃথিবীর যে কোনো র্যান্ডম জায়গায় যদি কোনো সাহায্য ছাড়া আকাশ থেকে মাত্র 5 সেকেন্ডের জন্য কাউকে ফেলে দেওয়া হয়, তবে তার 70% সম্ভাবনাই হল সোজাসুজি কোনো বিশাল মহাসাগর বা জলাশয়ে পড়া। কারণ পৃথিবীর 70% তো জল, তাই ভিনগ্রহের রেডিয়েশন বা চাপে না মরলেও নিজের গ্রহে হঠাৎ করে পড়লে পানিতে ডুবে যাওয়ার এক অদ্ভুত বিপদের ঝুঁকি কিন্তু থেকেই যায়। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই পুরো বিশ্লেষণ থেকে একটা ব্যাপার তো একদম পরিষ্কার, মহাবিশ্বের বিশালতার তুলনায় আমাদের এই শরীর কতটা নাজুক। আমরা কেবলই ছোট্ট নীল গ্রহটার পরিবেশের সাথেই নিখুঁতভাবে মানিয়ে নিয়েছি। সৌরজগতের অন্যান্য গ্রহের চরম থার্মোডাইনামিক আর ব্যারোমেট্রিক শক্তিগুলোর সামনে আমাদের জীববিজ্ঞান একেবারেই অসহায়। তাহলে প্রশ্ন থেকেই যায়, মানবজাতি কি সত্যিই প্রস্তুত এই ভয়ঙ্কর মহাজাগতিক শূন্যতায় নিজেদের কলোনি স্থাপন করতে? মহাকাশ ভ্রমণের প্রযুক্তি হয়তো এগোচ্ছে, কিন্তু আমাদের বায়োলজি কি এই অসীম প্রতিকূলতাকে জয় করতে পারবে? এই চমৎকার প্রশ্নটি আমাদের সবার ভাবনার জন্যই থেকে যাক। সম্পূর্ণ বিশ্লেষণটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।